হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমাকে বলেছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের নোটসগুলো দিলে ভালো হয়, তাদের জন্য বলে রাখি যে নেক্সট উইকে আমাদের গত 2021-এর জানুয়ারি থেকে শুরু করে জুন মাস পর্যন্ত এই 6 মাসের কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে। সেটার কাজ আমাদের চলছে, নেক্সট উইকে সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেটা পেয়ে যাবে। সেটা যে কোনো রকমের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তোমাদের আপকামিং এক্সামের জন্য তো অবশ্যই সেটা গুরুত্বপূর্ণ। তো আমরা যে ইংলিশ গ্রামার ক্লাসগুলো করছিলাম সেখানে আমরা টপিক ধরে ধরে ক্লাস করছি। তো আমরা এর আগের ক্লাসে কমন এরার্স করেছিলাম, আজকেও সেম টপিকই নিয়েছে, নামটা জাস্ট চেঞ্জ করে দিয়েছে স্পটিং এরার্স বা কমন এরার্স। অর্থাৎ তোমাকে ভুলটা দেখতে হবে, বাক্যের কোন পার্টে ভুল রয়েছে এবং সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এই টাইপের গ্রামারগুলো কিন্তু যে কোনো রকমের পরীক্ষাতে থাকে যেখানে জেনারেল ইংলিশ পার্টটা রয়েছে। তো চলো আর সময় নষ্ট না করে প্রথম প্রশ্নে প্রবেশ করি। প্রথম প্রশ্নে রয়েছে, I have been to a few of his lectures but understood little of what he has said. No error. বলছে আমি এখানে হ্যাভ বিন কথার অর্থ হচ্ছে হ্যাভ বিন টু মানে এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে কিছুদিন ধরে বা কয়েকদিন ধরে বা কিছু সময় ধরে আমি অ্যাটেন্ড করছি, তার আমি লেকচারগুলো শুনছি, বুঝতে পারছি, কিন্তু তার খুব কম অংশ, অর্থাৎ বাট আন্ডারস্টুড লিটল অফ হোয়াট হি হ্যাজ সেইড, অর্থাৎ সে কী বলতে চাইছে, সে কী বলে সেটা আমি জাস্ট খুব অল্প সংখ্যক বা খুব অল্প কিছু বুঝতে পেরেছি। এখানে একটা পার্ট আমাকে দেখতে হবে সবার আগে, যে টেন্স কী কী রয়েছে এখানে। এখানে একটা রয়েছে, দেখো হ্যাভ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা রয়েছে ফিউ অফ হিজ লেকচার্স বাট আন্ডারস্টুড। এখানে হচ্ছে মেইন ভাব হচ্ছে একটা আন্ডারস্টুড রয়েছে, অর্থাৎ পাস্ট টেন্স পেলাম আমি একটা। তারপর আবার বলছে অফ হোয়াট হি হ্যাজ সেইড, এটা আবার পেয়ে যাচ্ছে আমি প্রেজেন্ট পারফেক্ট, তার মানে পাস্ট প্রেজেন্ট মিলিয়ে দিয়েছে বাক্যটা। তাহলে এরকম তো আমাদের হওয়ার কথা নয়। আমাদের বাক্যে আমরা যখন টেন্সটাকে দেখবো সেটা তো আমাদেরকে প্রমিনেন্ট রাখতে হবে, তা না হলে তো বাক্যের যে সেন্সটা সেটা তো ভুল হয়ে যায়, তাই তো। তো এবার এখানে কি রয়েছে একটু দেখে নাও। এখানে রয়েছে যে আই হ্যাভ বিন টু আ ফিউ অফ হিস লেকচার্স, পার্ট 1-এ বলেছে আমি তার কিছু লেকচার শুনেছি, আমি তার কিছু লেকচারে পার্টিসিপেট করেছি, বাট দিয়ে আন্ডারস্টুড দিয়েছে। যেহেতু হ্যাভ বিন অর্থাৎ আমি করেছি বা করছি, তাহলে এখানে কিন্তু টেন্সের সমস্যা নেই। তারপরে বলেছে আন্ডারস্টুড, আন্ডারস্টুড মানে পাস্ট টেন্স, কিন্তু আমি বুঝতে পারিনি, অর্থাৎ এটা অতীতের কথাই বলছে। অর্থাৎ আমি এতদিন ধরে যে ক্লাসগুলো দেখলাম তার মধ্যে আমি বুঝতে পারিনি বা বুঝতে পেরেছি খুব কম সংখ্যক বা খুব অল্প। হোয়াট হি হ্যাজ সেড, যে সে যেটা বলছে। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি বলে তাহলে সেটা বোঝায় বেশিরভাগ হচ্ছে এই মাত্র যদি কোনো একটা কাজ শেষ হয়, এই মাত্র জাস্ট নাও কোনো একটা কাজ শেষ হলো, বা যেই কাজের রেশ এখনও রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করে থাকি। বাট এখানে আমাকে বলা হচ্ছে যে আমি বেশ কিছুদিন ধরে তার ক্লাস অ্যাটেন্ড করছি কিন্তু বুঝতে কম পারছি, তাহলে এখানে যে আমার টেন্সটা রয়েছে হ্যাজ সেইড, এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আমরা কী দিয়ে চেঞ্জ করব? হ্যাজ সেইডের পরিবর্তে আমি যদি হ্যাজটাকে বাদ দিয়ে শুধু সেইড রাখি, তাহলে আমার বাক্যটা কী দাঁড়াচ্ছে, চলো একটু ক্লিয়ার করে দেখি। তাহলে আমার বাক্যটা দাঁড়াচ্ছে হলো যে আই হ্যাভ বিন টু আ ফিউ অফ হিজ লেকচার্স বাট আন্ডারস্টুড আ লিটল অফ হোয়াট হি সেইড। তাহলে কিন্তু আমার এখানে বাকিটা ঠিক হচ্ছে। দেখো এখানে যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হলো এখানে আমার আন্ডারস্টুড হয়ে গেল, অর্থাৎ আমি এখানে পাস্ট টেন্সের কথা বলছি, তাহলে এখানে আবার আমি প্রেজেন্ট কী করে ইউজ করছি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট কী করে ইউজ করছি, তাহলে এখানে আমাকে পাস্ট করতে হবে। আর এখানে যে পার্টটা তোমরা এই ভার্বটাও দেখছো, এখানে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে, ধরো আমি একটা উদাহরণ দিলাম, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তার মানে কি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি একটা কাজ অনেকক্ষণ আগে বা কিছু সময় আগে বা অনেক দিন আগে বা অনেক বছর আগে শুরু হয়েছে বাট চলছে, তাহলে এখানে কিন্তু সেন্সটা ঠিক আছে। অর্থাৎ আমি অনেকদিন থেকে তার ক্লাস এখনও অ্যাটেন্ড করে যাচ্ছি, বাট এতদিন ধরে উনি যা পড়িয়েছেন তার কিছু অংশে বুঝতে পেরেছি আমি, তাহলে এটা পাস্ট টেন্সকে ডিনোট করছে। আবার বোঝা গেল? তাহলে আমার এখানে হ্যাজ সেইডের জায়গায় শুধু সেইড হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে দেখি কি রয়েছে। নেক্সট কোশ্চেনে রয়েছে নট অনলি দ্য ব্যান্ডিটস রবড দ্য ট্রাভেলার অফ হিজ পার্স বাট অলসো উন্ডেড হিম গ্রিভিয়াসলি। বলছে ওই যে ডাকাতগুলো, বা বলা যেতে পারে যে এই যে মানে পকেট মারগুলো যেহেতু রব করেছে, রবার্স ডাকাতগুলো বা তার পার্স যেহেতু নিয়েছে, আমি পকেট মারি বলছি, পিক পকেট যারা আছে, তারা শুধুমাত্র যে তাকে তার উপরে ডাকাতি করেছে তা নয়, তার যে সর্বস্ব লুট করেছে তা নয়, তাকে আঘাতও করেছে। হয়তো তাকে ছুরিকাঘাত করেছে বা তাকে হয়তো বন্দুক দিয়ে আঘাত করেছে, অর্থাৎ তাকে ভয়ানকভাবে আঘাত করেছে, ক্ষতবিক্ষত করে। উন্ডেড মানে কি তাকে আহত করেছে, ক্ষতবিক্ষত করেছে। তাহলে এখানে একটা পার্ট তোমরা দেখতে পাচ্ছ না যে নট অনলি আছে, নট অনলি আছে, আরেকটা কিছু বাট অলসো আছে। তো নট অনলি বাট অলসো সম্পর্কে তো আমরা অলরেডি একটা ক্লাস নিয়েছি এর আগে,
তোমরা সেই ক্লাসটা তো দেখোনি, তোমরা কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে গিয়ে সার্চ করতে পারো, যে ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো নট অনলি বাট অলসো লিখে আমাদের চ্যানেলের নামটা পাশে লিখবে, তার উপরে বিস্তারিত ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এইখানে কোন পার্টটা রয়েছে দেখো, বলছে নট অনলি দ্য ব্যান্ডিটস রবড, এই যে পার্টটা রয়েছে আমাদের এখানে যে সাবজেক্টটা, আমাদের মেন সাবজেক্টটা কি এখানে ব্যান্ডিটস, তাই না? দ্য ব্যান্ডিটস লিখলাম। আচ্ছা, দ্য ব্যান্ডিটস কী করেছে? দুটো কাজ করেছে, ও দুটো কাজ করেছে, একটা রবিং করেছে মানে একটা ডাকাতি করেছে, আবার উন্ডেডও করেছে। তার মানে আমার এখানে সাবজেক্ট কিন্তু একটা আছে, কনস্ট্যান্ট রয়েছে ব্যান্ডিটস। এবার ও কি করেছে? ও ডাকাতিও করেছে, আবার তাকে আহতও করেছে। তাহলে এই জায়গাতে আমরা যখন নট অনলি বাট অলসোটা ইউজ করব, তখন এখানে আমরা প্রথম কাজটা লিখব, আর বাট অলসোর পর আমরা দ্বিতীয় কাজটা লিখব। বোঝা গেছে? নট অনলির পরে আমরা প্রথম কাজ, বাট অলসোর পরে আমরা দ্বিতীয় কাজ লিখব। আর যদি সাবজেক্ট আমাদের কনস্ট্যান্ট থাকে তাহলে সাবজেক্ট আমরা প্রথমে আনবো, সাবজেক্টটা প্রথমে আনবো। তাহলে আমাদের এখানে সাবজেক্ট আছে দ্য ব্যান্ডিটস। তাহলে আমি যদি বাক্যটা এইভাবে সাজাই, দ্য ব্যান্ডিটস নট অনলি রবড দ্য ট্রাভেলার অফ হিজ পার্স বাট অলসো উন্ডেড হিম গ্রিভিয়াসলি, তাহলে আমার বাক্যটা কিন্তু একদম প্রপারলি ঠিকঠাক হবে। অর্থাৎ আমাদের এখানে ভুলটা হয়েছে কি, এই যে কনজাংশনটা যে ইউজ করা হচ্ছে নট অনলি বাট অলসো, এই নট অনলিটা আমার ঠিক জায়গাতে নেই। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। আর একবার সাম আপ করছি, দেখো যখন আমরা দেখবো যে আমাদের এখানে যে সাবজেক্টটা আছে দ্য ব্যান্ডিটস, এ তো কনস্ট্যান্ট, এ দুটো কাজ করছে, একটা কাজ করছে ডাকাতি, একটা কাজ করছে আহত। ঠিক আছে, তাহলে আমার এই ডাকাতি এবং আহত এই দুটোর দুই দিকে আমাকে নট অনলি বাট অলসো রাখতে হবে, যে নট অনলি রবড বাট অলসো উন্ডেড। তাহলে আমার যেহেতু সাবজেক্টটা কনস্ট্যান্ট রয়েছে, তো সাবজেক্টটা সামনে থাকবে, যে ব্যান্ডিটস শুধুমাত্র, আমি বাংলাটা যদি এভাবে বলি, যে ব্যান্ডিটসরা শুধুমাত্র ডাকাতি করেনি, তাকে মেরেওছে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের হয়ে গেল ব্যান্ডিটসটা আমাদের সামনে আনতে হবে। তাহলে আমরা ভুল পাচ্ছি অপশন নাম্বার এতে। ঠিক আছে, কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে, পরবর্তী ক্লাসে আমরা সেই কোশ্চেনটাকে আবার তুলে নিয়ে আলোচনা করে দেবো। নেক্সট নাম্বার 3-তে বলেছে দ্য ওল্ড ওম্যান হ্যাজ হ্যাড দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল। অর্থাৎ ওই যে বয়স্কা মহিলাটার কথা এখানে বলেছে, তার কাছে সমস্ত রকমের সুন্দর, সমস্ত রকমের ঔষধি বা চিকিৎসা ব্যবস্থা সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে, বাট শি উইল নট বি কিওর্ড, কিন্তু তিনি সুস্থ হবেন না, আনলেস শি ডাজ নট হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু লিভ। অর্থাৎ মনে করো যে কারোর মনের মধ্যে যদি সুস্থ হওয়ার বা বেঁচে থাকার বাসনা না তৈরি হয়, তাহলে হাজারো ওষুধ, হাজারো ডাক্তার বুদ্ধি দিয়েও কিন্তু কিছু হবে না। এখানে ওটাই বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব? এখানে দেখো সবার প্রথমে আমরা টেন্সটাকে দেখব। হ্যাজ হ্যাড দিয়েছে, এখানে ভুল ভাবার কোনো প্রয়োজন নেই। তার কারণ হচ্ছে আমরা হ্যাজ এখানে লিখছি অক্সিলারি, আর হ্যাড হচ্ছে হ্যাভের থার্ড ফর্ম, হ্যাভ 3। হ্যাঁ, হ্যাডের থার্ড ফর্ম হচ্ছে হ্যাভ, হ্যাড, হ্যাড। ঠিক আছে, তাহলে এটা হ্যাডের থার্ড ফর্ম, তো আমার এখানে প্রেজেন্ট পারফেক্ট রয়েছে। তাহলে এটা কোনো ব্যাপার না যে আছে বোঝাচ্ছে, তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে লিখতেই পারবো এটা। সেকেন্ডলি বলেছে বাট শি উইল নট বি কিওর্ড, তিনি সুস্থ হবেন না, আর ভবিষ্যতের একটা সম্ভাবনার কথা বলছেন, তাহলে আমি উইল নট বি ইউজ করতেই পারি। তারপরে বলছে আনলেস শি ডাজ নট হ্যাভ আ স্ট্রং ডিজায়ার, অর্থাৎ যতক্ষণ না তার মধ্যে কী হবে, শি ডাজ নট হ্যাভ আ স্ট্রং ডিজায়ার টু লিভ। এখানে আনলেস মানে কি? এই যে আনলেস শব্দটা যে আমি ইউজ করছি, আনলেস কথাটা যে আমি ইউজ করছি, আনলেস কথার অর্থ কি? আনলেস কথার অর্থই হচ্ছে যদি না, বুঝবে ব্যাপারটা? ঠিক আছে, ব্যাপারটা বুঝবে, একদম জলের মতো সহজ। যদি না, তাহলে কি আমি অলরেডি নেগেটিভ ইউজ করলাম? তো করলাম না, তাহলে কি আমার আবার ডাজ নট ইউজ করতে হবে? এখানে তো আবার একটা নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে বাক্যটা কিন্তু ডবল নেগেটিভ হয়ে যাচ্ছে। ডবল নেগেটিভ কিন্তু আমরা কখনোই ইউজ করতে পারি না, তার কারণ সেই বাক্যটা তাহলে কিন্তু গ্রামাটিক্যালি এবং কনস্ট্রাকশনালি কিন্তু ভুল হয়। বোঝা গেল? তাহলে যেহেতু ডবল নেগেটিভ হয়ে যাচ্ছে, আনলেস আমি ইউজ করছি, তাহলে আমাকে হয় আনলেস তুলতে হবে, না হয় ডাজ নট তুলতে হবে, তাই তো? এবার যদি বাক্যটা আমরা প্রথম থেকে রিড আউট করি, দেখো কি বলেছে, দ্য ওল্ড ওম্যান হ্যাজ হ্যাড দ্য বেস্ট মেডিকেল ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল বাট শি উইল নট বি কিওর্ড আনলেস শি হ্যাভ আ স্ট্রং ডিজায়ার। সরি, হ্যাভ তো নয়, এখানে হ্যাজ হয়ে যাবে, শি হ্যাজ, কারণ আমি ডাজ নটটা তো তুলে দিচ্ছি। আনলেস শি হ্যাজ আ স্ট্রং ডিজায়ার, তাহলে আমার গোটা বাক্যটা প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকলে একটা প্রেজেন্ট টেন্সে রয়েছে এবং ফিউচার টেন্সের সম্ভাবনা বোঝাচ্ছে। তাহলে যেহেতু আমি আনলেসটা ইউজ করছি, আনলেস তো আমাকে রাখতেই হবে, কারণ এখানে একটা লিঙ্কারের মতো কাজ করছে, কনজাংশন কাজ করছে, এটা দুটো পার্টকে জুড়ে দিচ্ছে। এখানে বাদ দিয়ে যেহেতু আমি দুটো পার্ট জুড়লাম, এখানে আনলেস দিয়ে আমি বাকি পার্টটাকে জুড়ে দিলাম, সেই কারণে আমাকে ডাজ নটটা তুলে দিতে হলো, কারণ আনলেস মানে হচ্ছে যদি না, অলরেডি নেগেটিভ, তাহলে আমাকে আবার নতুন করে নেগেটিভ ইউজ করতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি এটা। তার এখানে ভুল পাচ্ছি আমি অপশন নাম্বার সিতে। নেক্সট প্রশ্নে চলে আসি, চলো। বলেছে
ফ্রোজেন ফুডস, জমে যাওয়া খাবারের কথা বলছে, আর সো পপুলার টুডে দ্যাট মেনি পিপল ওয়ান্ডার হাউ দে এভার লিভ উইদাউট দেম। ফ্রোজেন ফুডের কথা যদি কেউ বলে, ধরে নাও আইসক্রিম হয়ে গেল একটা ফ্রোজেন ফুড, ঠিক আছে, আরও অনেক রকমের রয়েছে ঠান্ডা বা যেটা ফ্রিজে রেখে যেটা খাওয়া হয়। তো এবার এখানে দেখো, ফ্রোজেন ফুডস আর সো পপুলার টুডে দ্যাট মেনি পিপল ওয়ান্ডার হাউ দে এভার লিভ উইদাউট দেম। এখানে আমরা প্রথমে টেন্সটাকে বিচার করব। টেন্স কী আছে এখানে? আর আছে, ফুডস আছে যেহেতু, তাহলে এখানে আর আছে, একটা ফিউচার টেন্সে আছে। দ্যাট মেনি পিপল ওয়ান্ডার, মেনি পিপল রয়েছে, তাহলে এটা প্লুরাল ভার্ব, এটা সরি প্লুরাল সাবজেক্ট, তাহলে ভার্বের সাথে এস বাই এসের প্রয়োজন নেই, প্রেজেন্টেই বসলো ওয়ান্ডার। হাউ দে এভার লিভড উইদাউট দেম, অর্থাৎ তারা কীভাবে এখনও বেঁচে আছে, দে এভার লিভড উইদাউট দেম। ওকে, তো এই পার্টটা তোমাদের জন্য আজকে থাকছে, যেহেতু রেগুলার আমি একটা করে হোম টাস্ক দিই, তোমরা নিজেরা সেটাকে চ্যালেঞ্জ হিসেবে অ্যাকসেপ্ট করে সেটা প্র্যাকটিস করবে, এবং আমি অন্যান্য দিনের মতো তোমাদেরকে রিপ্লাই করে দেবো, আগের দিনও করে দিয়েছিলাম। তো এটাও তোমরা করবে, নিচে অ্যান্সারটা করবে, একই রকম নিয়ম মেনে হবে। তোমাদেরকে যে যে পার্টগুলো দেখতে বলেছিলাম, টেন্সটা দেখবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা দেখবে, পার্টস অফ স্পিচটা দেখবে, ঠিক আছে, স্পেশালি প্রিপোজিশন আর্টিকেলটা দেখবে, এবং ভার্বের ফরমেশনটা দেখবে, তাহলে তোমাদের ভুলটা কিন্তু চোখে পড়ে যাবেই। ওকে, এটা তোমরা নিচে করে দিও কমেন্টে। নেক্সট আসবে নাম্বার 5-এ। নাম্বার 5-এ বলেছে, উই শুড নেভার বি 100% শিওর অফ হিজ সাকসেস ইন এনি ওয়ার্ক অফ আওয়ার লাইফ। ইন এনি ওয়ার্ক অফ আওয়ার লাইফ বলছে, উই শুড নেভার বি 100% শিওর। এখানে সেন্ট মানে কি? মনে করো যে এটা কিসের চিহ্ন? ইউএস ডলার, তাই না? ইউএসডি। এবার 100 সেন্ট ইজ ইকুয়াল টু $1। হ্যাঁ, $1 হলো 100 সেন্ট। তার মানে কি, এই সেন্ট হচ্ছে একটা একক, তাই না, একটা ইউনিট। যেরকম আমি যদি বলি 1 টাকা সমান সমান কত হচ্ছে? 100 পয়সা, পাইসে, তাই তো, 100 পয়সা। তাহলে এই 100টার মধ্যে যে 100টা পয়সা যে রয়েছে সেটা হচ্ছে একটা করে ইউনিট। এখানে সেন্টটাও কিন্তু একটা ইউনিটের কাজ করছে। আচ্ছা, তার মানে আমি 1% শিওর, এটার কথা বোঝাচ্ছে। তাহলে বলেছে উই শুড নেভার বি 100% শিওর অফ হিজ সাকসেস, অর্থাৎ আমাদের ওর সফলতা নিয়ে 1%ও শিওর হওয়ার দরকার নেই। ইন এনি ওয়ার্ক অফ আওয়ার লাইফ, আমাদের চলার পথে বা জীবনে। তো এখানে যে পার্টগুলো আমরা দেখব, 100% শিওর বলছে, উই শুড নেভার বি -% শিওর। আমি যদি এটা বলি, দেখো এখানে সেন্ট আছে, আবার এখানে সেন্ট আছে, ঠিক আছে। পারসেন্ট মানেই তো, পার মানে কি? এটা পার মানে তো এটা। আমি যদি বললাম যে মনে করো 10 কিলোমিটার পার আওয়ার, তাহলে তো এটা পার। তার মানে পার বলতে কি বোঝাচ্ছে? যেটাকে ভাগটা বোঝাচ্ছে। তাহলে এই জায়গাতে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে % যেটা আছে ওটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই জায়গাটা চেঞ্জ করে আমাদের করতে হবে 100%। দেখো এখানে একটা কাজ আমি বললাম, সেটা হচ্ছে এখানে কিন্তু আমাদের গ্রামারের পরিবর্তে আমরা ভোক্যাবুলারি চেঞ্জ করলাম। কারণ ভোক্যাবুলারি চেঞ্জের হিসাবেও কিন্তু আসবে যখন দেখবে কোনো নিয়মই কাজ করছে না, সব নিয়মই মনে হচ্ছে ঠিক আছে, তখন ভোক্যাবুলারি পার্টটা দেখবে। তো এখানে এটা হয়ে যাবে, উই শুড নেভার বি 100% শিওর অফ ইজ সাকসেস ইন এনি ওয়ার্ক অফ আওয়ার লাইফ, অর্থাৎ আমাদের জীবনে চলার পথে তার 100% সফলতার আমাদের সেটা বিচার করা উচিত নয়, সেটা বোঝানোর জন্য এখানে এই সেন্টের পরিবর্তে 100 হয়ে যাচ্ছে। নেক্সট হবে নাম্বার 6-এ বলছে, স্মিথ ইনক্লুডিং অল দ্য মেম্বার্স অফ হিজ ফ্যামিলি গোজ টু দ্য চার্চ এভরি সানডে। অর্থাৎ এখানে বলেছে যে স্মিথ তার সমস্ত পরিবারের সাথে কি করে? চার্চে যায় প্রত্যেক রবিবার করে সে চার্চে যায়। তো এটা কী হবে? এটা এখানে দেখো বলছে স্মিথ ইনক্লুডিং অল দ্য ফ্যামিলি মেম্বার্স, তাহলে এখানে স্মিথ আছে, এখানে মেইন সাবজেক্ট, তার সঙ্গে গোজ বসলো। ইনক্লুডিং অল দ্য ফ্যামিলি মেম্বার্স মানে কি? আমি এর আগের দিনে বলেছিলাম, যখন উইথ থাকবে, ইনক্লুডিং থাকবে, তারপরে যদি সাবজেক্টের পরে যাই থাকুক না কেন সেখানে আর কোনো সমস্যা নেই। সেখানে আমাকে ওই প্রথম যে সাবজেক্টটা রয়েছে তার সঙ্গে আমাকে ভার্বের মিথস্ক্রিয়া করতে হবে। সো স্মিথ থার্ড পারসন সিঙ্গুলার, তার সঙ্গে গোস এখানে বসে গেল। তাহলে আমার সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে আমার পার্ট নাম্বার সিতে। কী সমস্যা হচ্ছে? এখানে দেখো, এখানে একটা আর্টিকেল বসানো হয়েছে। কি আর্টিকেল? সেটা হচ্ছে দ্য চার্চ এভরিডে। দ্য চার্চ এভরিডে এখানে বসানো হয়েছে। তো এখানে যে নিয়মটা আমাদের মানতে হবে, যে বিভিন্ন রকমের যে পাবলিক ইনস্টিটিউশন থাকে, এটা লিখে রাখতে পারো তোমরা, ইনস্টিটিউশন, যেরকম মনে করো চার্চ হয়ে গেল,
টেম্পল হয়ে গেল, হসপিটাল হয়ে গেল, মস্ক হয়ে গেল, স্কুল হয়ে গেল, প্রিজন হয়ে গেল, কলেজ হয়ে গেল, এগুলার আগে যখন আমি দা ইউজ করছি তখন কি আমাকে একটা স্পেসিফিক্যালি একটা নাম লিখতে হবে তখন ওখানে। কিন্তু এখানে যেহেতু চার্চ বলতে এখানে কোনো রকম স্পেসিফিক চার্চের কথা বলেনি, এখানে বলেছে গোজ টু দ্য চার্চ এভরিডে বলছে, দ্য চার্চ বলছে, তাহলে এখানে চার্চের নামটা স্পেসিফাইড করতে হতো, যেহেতু এখানে করা নেই সেই কারণে শুধুমাত্র চার্চ একটা পাবলিক ইনস্টিটিউট ফিগারকে ডিনোট করছে, সেই কারণে এখানে দা কিন্তু ইউজ হবে না, দাটা এখানে বাদ যাবে। আবার বলছি পাবলিক ইনস্টিটিউট লাইক মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, হসপিটাল, জেলখানা, কলেজ, এই সমস্ত কিছুর জায়গাতে যখন কেউ ভিজিট করতে যাবে তখন তার আগে কিন্তু দা হবে না, যদি সেটা পার্টিকুলার বা যদি সেটা ডেফিনেট না থাকে। যদি এখানে চার্চটা ডেফিনেট থাকতো, যেরকম আমি যদি বলি তাজমহল, তাজমহল হলে দা তাজমহল আমি অবশ্যই লিখবো, বিকজ তাজমহল একটা আছে বাট চার্চ কিন্তু একটা নেই, তাহলে এখানে আমি দা ইউজ করতে পারবো না, তাহলে এখানে রং ইউজ অফ আর্টিকেল। এবারে কোয়েশ্চেন নাম্বার 7টা দেখো, 7-এ বলেছে দ্য স্টুডেন্টস অফ নাও এ ডেজ হেজিটেট টু টক টু দেয়ার টিচার্স। এবারে এখানে দেখো আমাদের সাবজেক্ট আছে স্টুডেন্টস মানে প্লুরাল নাম্বার, আর এখানে মেইন ভার্ব যেটা এমভি মেইন ভার্ব এটাও কিন্তু প্লুরালে রয়েছে, কারণ এস বাই এস নেই, তাহলে আমাদের টেন্সের কোনো সমস্যা থাকছে না। আরেকটা ভার্ব এখানে দেখো তোমরা, সেটা হচ্ছে টু টক, এটা কি আছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আছে, তাই না? তাহলে এবার আমাদের দেখতে হবে বাকি পার্টসগুলো কী আছে, আমরা বাক্যটাকে এবার একটা রিড আউট করবো। বলেছে দ্য স্টুডেন্টস অফ নাওয়েডেজ, আজকালকার বাচ্চারা, আজকালকার স্টুডেন্টসরা, ছাত্রছাত্রীরা, তারা টিচারদের সাথে কথা বলতে হেজিটেট বোধ করে, বিব্রত বোধ করে। এক্ষেত্রে দেখো আমার হেজিটেট হচ্ছে মেইন ভার্ব, যখন আমি হেজিটেট বা ডিসলাইক এই সমস্ত সেন্সকে আমি ডিনোট করবো, হেজিটেট বা ডিসলাইক মানে অপছন্দ করা বা রিস্ক, এই ধরনের সেন্সকে যখন আমি ডিনোট করব তখন আমাকে ভার্বের যে ইনফিনিটিভটা ইউজ হচ্ছে, ইনফিনিটিভ ইউজ করা যাবে না, তার পরিবর্তে আমাকে জিরান্ড করতে হবে। জিরান্ডের ক্লাস আমরা কিন্তু করেছি অলরেডি, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, এটার পার্থক্যটা আমরা করেছি, আমাদের চ্যানেলে ক্লাস রয়েছে, তোমরা ইউটিউবে সার্চ করতে পারো জিরান্ড অ্যান্ড পার্টিসিপল, RGM এডুকেশন লিখে দেবে, তোমাদের কাছে ক্লাস 6 মিনিটের একটা ভিডিও চলে আসবে, সমস্ত ক্লিয়ার হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? তো বলছে দ্য স্টুডেন্টস অফ নাও এ ডেজ হেজিটেট টু টক, এখানে তাহলে ইনফিনিটিভের পরিবর্তে আমাকে জিরান্ড করতে হবে, টকিং করতে হবে, তাহলে আমাদের বাক্যটা ঠিক আছে। ঠিক সেম কোশ্চেন একটা কিন্তু 2017-তে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি পরীক্ষাতে এসেছিল, ঠিক আছে? তাহলে এখানে এটা হয়ে যাবে দ্য স্টুডেন্টস অফ নাও এ ডেজ হেজিটেট টকিং টু দেয়ার টিচার্স। কেন হলো সেটা আমি আগেও বললাম, কোনো যদি হেজিটেশন থাকে বাক্যে, ডিসলাইক থাকে বা যে কোনো রকমের রিস্ক থাকে, রিস্কের যদি বোধ থাকে, যদি মনে হয় যে হ্যাঁ বাক্যটাতে রিস্ক রয়েছে, সাবজেক্টের কোনো রিস্ক আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে হেজিটেটের পর বা ডিসলাইকের পর বা রিস্কের পর আমাকে কি করতে হবে, জিরান্ড করতে হবে ইনফিনিটিভের পরিবর্তে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, প্রশ্ন নম্বর 8 বলছে ইফ ইউ উড হ্যাভ প্র্যাকটিসড রেগুলারলি, তুমি যদি প্রতিদিন প্র্যাকটিস করতে, উড হ্যাভ যদি করতে, তুমি করনি, হ্যাঁ যদি করতে, ইউ উড হ্যাভ ওন দ্য ম্যাচ, তুমি ম্যাচটা জিতে যেতে। তুমি যদি রেগুলার প্র্যাকটিসটা করতে তাহলে তুমি ভালো প্রস্তুতি হতো, তাহলে তুমি ম্যাচটা জিতে যেতে বা জিততে পারতে, ঠিক আছে? তো এই পার্টে আমাদের কি করতে হবে, ইফ মানে একটা সম্ভাবনামূলক বাক্য বোঝাচ্ছে, উড হ্যাভ অর্থাৎ এটা হচ্ছে অতীতকালের একটা সম্ভাবনাময় কাজ, যেটা হতে পারতো বাট হয়নি, সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা করব হচ্ছে একটা কথা মনে রাখবে সবসময়, যে যখন অতীতকালে কোনো কিছুকে ফিউচার সেন্সে বোঝানো হবে তখন আমরা উড হ্যাভ ইউজ করবো। কিন্তু আজকে বর্তমানে দাঁড়িয়ে আমি যদি বলি তুমি যদি প্র্যাকটিসটা রেগুলার করতে তাহলে তুমি আজকে জিততে পারতে, ঠিক আছে? এখানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, একটা শর্ত রয়েছে, তো শর্তের ক্ষেত্রে আমাকে এই উড হ্যাভটা যে রয়েছে, অর্থাৎ এটা তো এখন অতীতকাল হয়ে গেছে, এটা তো অতীত হয়ে গেছে, তাহলে এখানে তো আমি জানি যে ও কাজটা করেনি, তাহলে এখানে আমরা উড হ্যাভের বদলে হ্যাড লিখব, যে ইফ ইউ হ্যাড প্র্যাকটিস রেগুলার, তুমি যদি রেগুলার প্র্যাকটিস করতে, এটা কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম, একটু বুঝবে ব্যাপারটা, কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্ত সাপেক্ষ বাক্য যেটা। ইফ ইউ উড হ্যাভের পরিবর্তে ইফ ইউ হ্যাড, কারণ আমি তো আজকে বর্তমানে দাঁড়িয়ে ওকে কথাটা বলছি যে তুই যদি রেগুলার প্র্যাকটিস করতি তাহলে আজকে ম্যাচটা জিততি, তার মানে তুই রেগুলার প্র্যাকটিস করিস না সেটা আমি জানি, অর্থাৎ আমি সেটা জানি যে সে রেগুলার প্র্যাকটিস করেনি, তাই উড হ্যাভের পরিবর্তে হ্যাড হবে, বিকজ সে কাজটা কমপ্লিট হয়ে গেছে, সময়টা পেরিয়ে গেছে, তাহলে আমি কিন্তু জানি যে করেনি, তাই ডেফিনেট হয়ে গেছে টেন্সটা, বোঝা গেল? তাহলে উড হ্যাভের পরিবর্তে হ্যাড হয়ে গেল। তাহলে ইফ ইউ হ্যাড প্র্যাকটিস রেগুলারলি ইউ উড হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে তুমি জিততে পারতে, জেতার একটা সম্ভাবনা ছিল, এমন নয়, এখানে বুঝবে এমন নয় যে তুমি রেগুলার প্র্যাকটিস করলেই জিতে যেতে, তুমি জিততে পারতে, তাহলে এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, বোঝা গেল?
এখানে সম্ভাবনা বোঝাচ্ছে, বাট এটা তো তুমি করোই নি, তুমি তো প্র্যাকটিসই করোনি, তাহলে এটা ডেফিনেট কাজটা তুমি করোনি। সেই কারণে আমি ডেফিনেট এখানে একটা টেন্স ইউজ করতে পারছি যে ইফ ইউ হ্যাড প্র্যাকটিস রেগুলারলি, তুমি যদি রেগুলার প্র্যাকটিসটা করতে তুমি তাহলে জিততে পারতে, সম্ভাবনাটা এখানে আছে। ঠিক আছে, সম্ভাবনাটা এখানে আছে, এটাকে বলে কন্ডিশনাল সেন্টেন্স। দেখো আমরা দিন যাচ্ছে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন নেওয়ার চেষ্টা করছি তোমাদের, যাতে তোমরা সব রকমের পরীক্ষার সঙ্গেই বা সব রকমের পরীক্ষার জন্য তৈরি হতে পারো ইংরেজিতে। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা টপিক ধরেই ক্লাস করাবো। তো আজকে নেক্সট নাম্বারে রয়েছে কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল পিক অফ দ্য হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ মানে পশ্চিমবঙ্গে যে নর্থ বেঙ্গল রয়েছে, নর্থ বেঙ্গলে যে কাঞ্চনজঙ্ঘা একটি পিক রয়েছে, মাউন্টেন পিক, হিমালয়ান মাউন্টেন পিক রয়েছে, সেটা অন্যতম সুন্দর একটা চূড়া। হ্যাঁ, হিমালয়ান রেঞ্জের একটা চূড়া বা বলা যেতে পারে শৃঙ্গ। এখানে ভুল কোথায় আছে আমাদের এবার খুঁজতে হবে। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে ডিগ্রি দিয়েছে তাই না, ওয়ান অফ দ্য বিউটিফুল, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল বা ওয়ান অফ দ্য বিউটিফুল। ঠিক আছে, তো এখানে তোমরা একটা জিনিস দেখো, এখানে আমাদের ভুলগুলোকে খালি খুঁজতে হবে। সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য বিউটিফুল, ওয়ান অফ দ্য বিউটিফুল সবার প্রথমে এখানে বিউটিফুলটা কি, একটা অ্যাডজেক্টিভ, আর এখানে দা দিয়েছে, তাহলে একটা সুপারলেটিভ হওয়ার কথা ছিল, সুপারলেটিভ, কিন্তু বিউটিফুল তো পজিটিভ, পজ লিখে রাখলাম এখানে পজিটিভ, তাহলে এখানে কি হতো তোমরা প্রত্যেকে সেটা জানো যে মোস্ট বিউটিফুল হয়ে যেত। ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল পিক অফ দ্য হিমালয়ান রেঞ্জ। এবার আরও একটা কথা, এখানে যে ওয়ান অফ দ্য বলেছে, এটার মানে কি, এটার মানে হচ্ছে ভারতবর্ষ হোক বা পৃথিবীতে হোক, বা এই যে হিমালয়ান রেঞ্জ বলেছে, হিমালয়ান রেঞ্জে কাঞ্চনজঙ্ঘা বাদ দিয়েও আরও সুন্দর মাউন্টেন পিক রয়েছে, তার মানে কিন্তু ওয়ান অফ দ্য বললো, নাহলে তো ওয়ান অফ দ্য দিত না, শুধু বেস্ট লিখে দিত, দ্য মোস্ট বিউটিফুল বলে দিত। বাট ওয়ান অফ দ্য মানে কি, সুন্দরদের মধ্যে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একটা, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা বাদেও আরও একটা সুন্দর এরকম তোমার হচ্ছে শৃঙ্গ থাকতে পারে বা আছে। তাহলে আমাদের এখানে যে পিক রয়েছে, এই পিকটা হয়ে যাবে পিকস, বোঝা গেল। তাহলে আমাদের ভুলটা রয়েছে অপশান নাম্বার বিতে, দুটো ভুল রয়েছে। সাধারণত দুটো ভুল এরকম থাকে না, একটা ভুলই থাকে, কিন্তু এখানে দুটো ভুল রয়েছে, তোমরা যেহেতু সেটা ভালো করে বুঝতে পারো কোথায় কোথায় ভুলটা হলো। প্রথম কথা, আমার ডিগ্রিটা ভুল হলো, মোস্ট বিউটিফুল হয়ে যাবে। আর থার্ডলি আমার পিকের জায়গাতে পিকস হয়ে যাবে। কেমন, কারণ হচ্ছে ওখানে একমাত্র কাঞ্চনজঙ্ঘায় যে হিমালয়ান রেঞ্জের মধ্যে সুন্দর তা কিন্তু নয়। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল কথার অর্থ হচ্ছে সুন্দরের মধ্যে অন্যতম, অর্থাৎ আরও সুন্দর রয়েছে, তুমি একা সুন্দর নয়, তোমার মতো আরও সুন্দর রয়েছে, বোঝা গেছে। সেই জন্য এখানে পিকের বদলে পিকস হয়ে গেল। নেক্সট আসবো, ডিগ্রির উপরে ক্লাস আমাদের চ্যানেলে রয়েছে, সেটাও তোমরা দেখে নিও। নেক্সট ক্লাস নাম্বার 10-এ রয়েছে, তোমরা কিন্তু একটা এইচডব্লিউ দিয়েছি তোমাদের ক্লাস নাম্বার 5-এ, তোমরা সেটা কমেন্টে জানাবে ভিডিও শেষে। বলছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট। দেখো একদম সেম টু সেম আগের কোশ্চেনটার মতোই, সেম টু সেম আগের কোশ্চেনটার মতোই, এটা আমি আর বলে দিব না, এটা তোমরা করবে সেম টু সেম আগেরটা। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আই হ্যাভ এভার টট। কোথায় ভুল রয়েছে আমি তো জানি না, এটা তোমরা জানবে, কারণ তোমাদেরকে এখন দেখিয়ে দিয়েছি। তোমরা সেটা করো, নিচে কমেন্টে জানাও, ভিডিও কমেন্টে জানাবে ক্লাসগুলো কেমন চলছে, কেমন লাগছে সেটা তোমরা জানাও। এবং এরকম করে কন্টিনিউ ক্লাস করলে সুবিধা হয় কি না, কীভাবে ক্লাস করলে তোমাদের বেশি সুবিধা হয়, তোমরা সাজেশন অবশ্যই দিও, তোমাদের মতামতকে আমরা অবশ্যই সর্বাগ্রে রাখার চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে রাত 8টায় জিকে ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।